নমস্কার। মনের মুকুর গল্প পাঠের আসরে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, ট্রেনে চড়ে কোথাও যাওয়ার সময় আমরা সাধারণত কি আশা করি? যে ট্রেন ছাড়বে, জানলার বাইরের দৃশ্য বদলাবে, হয়তো সহযাত্রীর সঙ্গে দু একটা কথা হবে, তারপর ঠিক সময়ে গন্তব্যে পৌঁছে যাব। কিন্তু সেই ট্রেন যাত্রায় যদি এমন একজন সহযাত্রী জুটে যান, যার কাণ্ডকারখানা দেখে আপনার মনে হতে থাকে যে লোকটা ঠিক কী করতে চাইছে? আর ব্যাপারটা যদি ক্রমে এমন জায়গায় গিয়ে পৌঁছয় যে যেখানে ট্রেন যাত্রার নিছক ট্রেন যাত্রা থাকে না, তখন? তো এই শিবরাম চক্রবর্তীর গল্পে একটা খুব সাধারণ ঘটনাও যে কিভাবে অসাধারণ হাস্যরসে পরিণত হয়, তারই আরেকটি মজার উদাহরণ আমাদের আজকের এই গল্প। তো আজ শোনাবো শিবরাম চক্রবর্তীর সেই হাসির গল্প, অথ ট্রেন ঘটিত। হ্যাঁ, তবে সাবধান, গল্পটা শুনতে শুনতে কখন যে আপনি নিজেই সেই ট্রেনের এক যাত্রী হয়ে যাবেন, আপনি টেরও পাবেন না। তাহলে চলুন শুরু করা যাক। আমাদের অনেক ইচ্ছাই অবদমিত রাখতে হয়, সাধ করি। সাধ্য সাধনার বাইরেই তারা। সাধ্যের বাইরে বলেই যে বাদ দিই, তা ঠিক নয়। তবে তাদের সাধনার কথা ভাবা যায় না। হায়, অনেক অভিজ্ঞতাই আমাদের আস্বাদের বাইরেই থেকে যায়। এই যেমন ধরুন না কেন, চেন টেনে ট্রেন থামাবার বাসনা। চেন টানতে কীরকম, টানলে নামে কিনা, নমনীয় কিরূপ, কদ্দূর পর্যন্ত টানা যায়, ভারসহ কেমন, চেন ধরে ঝুলে পড়া যায় কিনা, ঝুলতেই বা কেমন লাগে, ঝুলন যাত্রায় চড়াত করে ছিঁড়ে পড়ে কিনা চেন, ইত্যাকার নানান জিজ্ঞাসা আমার মনে অনেক দিনের। তারপর আবার চেন টানলে নামে যদি বা, গাড়ি থামে কিনা, আর থামলে কিভাবে থামে, এক অভাবনীয় হ্যাঁচকায় হঠাৎ, নাকি দক্ষিণ সমীরণের মতন মৃদু মন্দীভূত হয়ে, এবং থামাবার পর গার্ড তো আসবেই জানা কথা, কিন্তু গার্ড প্রভু এসে কি করেন? ঘাড় ধরেন না মার ধরেন? অকারণ চেন টানার জরিমানাই বা আদায় হয় কি করে? অনাদায়ী বা কি হয়? এগুলি অবশ্য তার পরের ২ নম্বরের প্রশ্নমালা। তাই সহযাত্রীকে বারংবার সতৃষ্ণ নয়নে চেনের দিকে তাকাতে দেখেই আমি অতিষ্ঠ হলাম। মনে হলো এতদিনের অপরিতৃপ্ত আকাঙ্ক্ষা আমার এবার বুঝি চরিতার্থ হবে। উনি হয়তো মেটাবেন সেটা হাতে হাতেই। আমি উন্মুখ হলাম। কিন্তু কতক্ষণ আর মুখ তুলে থাকা যায়? তাই বাধ্য হয়ে মুখ খুলতে হলো। "কি মশাই, টানবেন নাকি চেনটা?" "চেন? আমি?" ভদ্রলোক একটু হতচকিতই। "না মশাই, ও প্রাণ থাকতে নয়।" "আচ্ছা, চেন টানার সঙ্গে প্রাণে টানাটানি কি আছে? সামান্য ব্যাপার তো।" আমি ওকে বলি। আমি একটু আসলে ওস্কাতে চাই। সেকেন্ড ক্লাস কামরায় মোটে আমরা ২ জনা। আমার প্ররোচনা, আর প্ররোচনা দানের সাক্ষীস্বরূপ তৃতীয় ব্যক্তি এখানে কেউ হাজির ছিল না। কাজেই "প্লৈবং মাস্ম গামঃ পার্থ" এর সদ্য বাংলায় সহযাত্রীকে ক্ষুদ্র হৃদয় দৌর্বল্য থেকে উদ্বুদ্ধ করতে আমি দ্বিধা করলাম না। তো ভদ্রলোক জানালেন, "হ্যাঁ, এ যে কেমন সামান্য ব্যাপার, সে আমার বেশ জানা আছে। আপনি যদি পা ফসকে গাড়ি থেকে পড়েও যান কিংবা ভিড়মি খান, তা হলেও হুম, তা হলেও আমি চেন টানব না। হার্ট ফেল করে মারা গেলেও নয়।" "না, না, আসলে কি জানেন তো, এই বারবার তাকাচ্ছিলেন না চেনটার দিকে, তাই ভাবলাম যে আপনার বুঝি শখ আছে চেন টানার।" আমি জানাই, "না, না, চেনের দিকে তাকিয়ে আমার ক্যাবলার কথা মনে পড়ছিল কেবল। সে একবার শখ করে চেন টেনেছিল কিনা?" "ও টেনেছিল? বটে, বটে।" আমি আকর্ণ বিস্মৃত হই। "বলেন কি মশাই? তারপর? তারপর কি হলো চেন টানবার পর?" প্রত্যক্ষ দর্শনের সৌভাগ্য যার বরাতে নেই, তাকে পরোক্ষ দর্শনেই সন্তুষ্ট হতে হয়। তখন ভদ্রলোক শুরু করলেন, "হ্যাঁ, ক্যাবলামি আর কাকে বলে? শুনুন তাহলে একবারে গোড়ার থেকে।
এই কেবলডাম খাসনবিশ আমাদের মার্চেন্ট অফিসের কেরানি। আমার মতোই একজনা এই লাইনের ডেলি প্যাসেঞ্জার। 6:30 গাড়িতে রোজ বাড়ি ফেরে। শনিবার দিন তার 3:10 ট্রেন। বাড়ি তার একবারে লাইনের লাগোয়া। বাড়ির কেউ ডাক দিলে গাড়ির থেকেই তা শোনা যায়, কিন্তু বাড়ির থেকে তাদের স্টেশন অনেকখানি। গাড়িটা যখন বাড়ির পাশ দিয়ে হুসহুস করে বেরিয়ে যায়, ক্যাবলার মনটা কেমন যেন ছটফটিয়ে ওঠে। আর দিনের বেলা হলে তো সে আরও আনচান করে। বাড়ির উঠোনে বড়ি মেলা দেখা যায়। মেলায় বড়ি শুকোতে দিয়েছে ওর বউ। বিড়ালটাকে দেখতে পাই, বউকেও নজরে পড়ে। আর গাড়ির আওয়াজ পেলেই বউটা দৌড়ে এসে দাঁড়ায় বেড়ার কাছে। বেড়ালের কাছে? আমি ওর প্রুফ সংশোধন করি। আগে না, বেড়ার কাছে। ওই বাড়িতে যেমন বেড়াল থাকে, তেমনি বেড়াও থাকে না? কোনো কোনো বাড়িতে থাকে যে, বাড়ির চারধার ঘেরাও করে থাকে। বিশেষ করে পাড়াগাঁর মেটে বাড়ি হলে তো কথাই নেই। তারপর হলো কি, হঠাৎ ক্যাবলা চেনটা টেনে বসলো, আর গাড়িও থেমে গেল ভস করে। হ্যাঁ, ভস করে? ভস করে থেমে গেল? শুনে আমি যেন একটু ক্ষুণ্ণই হলাম। এত কাণ্ড, এত কয়লা, এমন ধোঁয়া, এত ঘটঘটাং, এরকম দৌড়, এহেন ঘটনার পর কেবলমাত্র ভস করে থেমে যাওয়া আমার কাছে যেন কেমন লাগে। এতখানি আড়ম্বরের সমস্তটাই যেন ভস্মীভূত মনে হয়। এটাকে ঠিক মেল ট্রেনোচিত ব্যবহার বলে আমি মনে করতে পারি না। তো ভস করে থামবে না দেখে উল্টে যাবে নাকি? আমাদের ক্যাবলার মতন উল্টে পড়বে? ভদ্রলোক একটু গরম হন। ওর ভরসায় বুঝি আমার ঘিয়ের ছিটে লাগে। তো আমিও ইঞ্জিনের মতোই একটা নিঃশ্বাস ছাড়ি। হ্যাঁ, দেখুন, আসলে গাড়ি উল্টাতে আমি কখনো দেখিনি। হ্যাঁ, আপনার যেমন কথা। বলে তিনি গল্পের ছেঁড়া সুতোয় আবার গেরো বাঁধেন। ক্যাবলা উল্টে পড়তেই গাড়িতে গেলা রব উঠল। তা সত্যি বলতে কি, একবারে মারা যাওয়ার মতোই দশা হলো ক্যাবলার। এই চেন টানার উত্তেজনায় মগজে রক্ত উঠে মুখ তার টকটকে লাল হয়ে উঠেছে। বেঞ্চিতে বসতে না বসতেই সে অবসন্ন হয়ে গড়িয়ে পড়ল মেঝেই। আর কামরা সবাই হৈ হৈ করে উঠল। একজন জল জল করে চেঁচাতেই আরেকজন এগিয়ে এসে গোটা কুঁজোটাই ক্যাবলার মাথায় খালি করে বসলেন। জামা কাপড় তো ভিজে তার নেতাচোবড়া হয়ে গেল। এই গাড়িতে কোনো ডাক্তার যাচ্ছে কিনা খোঁজ নাও তো কেউ, একজন বাতলালেন। একজন প্রবীণ ব্যক্তি বললেন, হাওয়া করো, হাওয়া করো, ওর চারপাশে ভিড় করো না। তো এই হইচয়ের মধ্যে গার্ড এসে পড়ল। কি হয়েছে? এখানে হয়েছেটা কি? সুদালয় এসে গার্ড। মানে এই যে সাহিত্য, এই ভদ্রলোকটি হঠাৎ ভিড়মি খেয়েছেন। হ্যাঁ, সে তো দেখছি। কিন্তু চেন টেনেছে কে? মানে উনি ওই ভিড়মি খাওয়ার আগে, মানে চেন টেনেই উনি বেহুঁশ হয়ে পড়েছেন। ও বটে! বলেই গার্ডবাবু ভিড় ঠেলে ভিড়মির তীরে পৌঁছলেন। চোখের একটা পাতা টেনে দেখলেন ক্যাবলার, আর তারপর কষে একটা চড় বসালেন ওর গালে। চড়? কিন্তু চড় তো উনি মারতে পারেন না। গাল দেবারও কোনো কথা নেই আইনে। কেবলমাত্র ৫০ টাকা ফাইন করতে পারেন। আমি ক্যাবলা বান্ধবের চোখে আঙুল দিয়ে রেলের বিজ্ঞপ্তিটা দেখাই। আহা, আইনের চর্চায় নয়, আইন বিরুদ্ধও না, ফাইন বিরুদ্ধও না। ওই চড় মারলেন উনি কেবলমাত্র ক্যাবলার হুঁশ আনবার জন্যে, মানে ওষুধ হিসেবেই। প্রথমে এক গালে একটা চড়, তারপর আবার অন্য গালটায়। মিনিটে ১ ডোজ করে গোড়ার দিকে, তারপর ক্রমেই তিনি মাত্রা বাড়ালেন ওষুধের। চটাপট চটাপট চালাতে লাগলেন দু হাতে, ক্যাবলার দু গালে। আর চড়াতে না চড়াতে বলবো কি, সে একটা যেন চচ্চড়ি হয়ে দাঁড়ালো। ও, আর ক্যাবলা কি করলো সে গাল চচ্চড়ি খেয়ে? অমন চর্চিত হয়ে চুপ করে রইল। চড়ামচড়া কদ্দূর গড়ালো আমার জানবার জন্য বেশ কৌতূহল হয়। না, সে দেখলো আর দেরি নয়, অগৌণে তার জ্ঞান ফেরার দরকার। এইবার আস্তে আস্তে চক্ষু উন্মিলন করে ক্ষীণ স্বরে, আমি কোথায়, এটা উচ্চারণ করার সময় এসছে। ওই যেমন যেমন উপন্যাস বইয়েতে পড়া যায় আর কি। আর বেশি বিলম্ব করা উচিত হবে না। দাওয়াইয়ের চোটে গোটা মুখ তার ফুলে উঠল।
লাল শিটে আর কাল শিটে মেরে দাবার ছক হয়ে উঠল তার সারা মুখ। অতএব সে একটু একটু করে চোখ খুলল, যেন কুহেলিকা জবনিকা ভেদ করে অনেক দূরের থেকে সে তাকালো, গার্ডের দিকে, আমার দিকে, সহযাত্রীদের দিকে। তারপর খুব ধীরে ধীরে উঠে বসতে গেল। কিন্তু গার্ড তক্ষুনি তাকে ধরে ফের শুয়ে দিলেন। না না, শুয়ে থাকুন, চুপটি করে শুয়ে থাকুন আপনি, বলেই পরপর গ্লাস তিনেক জল ঢকঢক করে ওকে গিলিয়ে দিলেন। 4 গ্লাসের বেলায় কাতর হয়ে ক্যাবলা বলল, না না, আর না, আর না। এধারে চড়া, ওদিকে জলা। আমি শায়িত অসহায় ক্যাবলার অবস্থাটা অনুমান করি। তা কোন দিকে যায় বেচারা? এই যে একেবারে চিকিৎসার চূড়ান্ত মশাই, না বলে আমি পারি না। চূড়ান্ত বা চড়ান্ত যাই বলুন, কিংবা ক্যাবলার জলাঞ্জলিও বলতে পারেন, জল খেয়ে গায়ে এবার বেশ জোর পেয়েছি, বলল ক্যাবলা। বলেই আবার সে আস্তে আস্তে উঠতে গেল। হ্যাঁ, কিন্তু উঠতে দিলে তো? গার্ডবাবু তাকে তেমনি শুয়ে রাখলেন। হ্যাঁ, তবে একেবারে মেঝেই নয়, একটুখানি তাকে ওঠানো হলো, ধরাধরি করে তুলে বেঞ্চির উপরে লম্বা করে রাখা হলো। তারপর গার্ড সাহেব আর এক কুঁজো জলের জন্য হাঁক পারলেন। কি সর্বনাশ! আমি শিউরে উঠলাম। জ্বালার থেকে এত দূরে থেকেও সেই জ্বালাতনের কথা ভাবতি। হ্যাঁ মশাই, সর্বনাশ যাকে বলে। ক্যাবলা হাঁ করেছিল, তবে জল খাবার জন্য ঠিক নয়। এমনি কি মানুষ হাঁ করে থাকে না? কখনো সখনো করে নাকি? কিন্তু গার্ডবাবু ভুল বুঝলেন। আর মানুষের ভুল বোঝাবুঝি নিয়েই তো যত দুর্ঘটনা, যত অকাণ্ড আর কুকাণ্ড। অবশ্য গার্ডের হাঁকের সঙ্গে সঙ্গেই ক্যাবলা হাঁ বুঝিয়ে ফেলেছিল। কিন্তু বুঝলে কি হবে? ততক্ষণে কুঁজোতে এসে গেছে। 3-3টে কুঁজো একসঙ্গে। আমি সোজা হয়ে বসলাম। কুঁজোর গল্প শুনতে গিয়ে নিজেই যে কখন কুঁজো হয়ে পড়েছি আমার খেয়াল ছিল না। মশাই, কুকুরে কামড়ালে জলাতঙ্ক হয় শুনেছি, কিন্তু চর্মচক্ষে কখনো দেখিনি, উনি বলতে লাগলেন। কিন্তু সেদিন দেখলাম, ক্যাবলার চোখে মুখেই দেখা গেল। আর সে যে কি চেঁচানি মশাই! আমায় ছেড়ে দিন, আমায় ছেড়ে দিন, যেতে দিন আমায়। আমার বাড়ি কাছেই, আমি পায়ে হেঁটেই চলে যাব, বেশ যেতে পারবো। দোহাই, দোহাই, আপনার পায়ে পড়ি, আমায় ছেড়ে দিন আপনারা, আমি ঘরের ছেলে, ঘরে ফিরে যাই। ওর কাতরানি দেখে আমায় এগোতে হলো। মাঝে পড়ে একটুখানি বন্ধুকৃত্য করতে গেলাম। আনকোড়া অচেনা লোকের মতোই সম্বোধন করলাম ক্যাবলাকে। আচ্ছা, আপনি অমন করছেন কেন? আপনার কিচ্ছু হয়নি। ওই একটুক্ষণের জন্য ফিট হয়েছিল আর কি। তো এখন তো সেরে গেছেন। পরের স্টেশনে আপনি নেমে যাবেন, স্বচ্ছন্দে নামবেন। এত ব্যস্ত হচ্ছেন কেন? গার্ডবাবু, আপনি আপনার গাড়ি ছাড়তে পারেন এবার, আমি বললাম। তো আমার কথায় সবাই সায় দিল। গার্ডও যেন ঘাড় নাড়ল মনে হলো, কিন্তু মাটি করল ক্যাবলা নিজেই। জানলা দিয়ে তাকাতেই তার মেটে বাড়িটা চোখে পড়ল। বাড়ি ঘেঁষা তার বউকেও দেখতে পেল। গাড়িটা অযথা থামানোতে কি ভাবছিল মেয়েটা সেই জানে। কিন্তু সেই বহির্দৃশ্য দেখি না ক্যাবলা একবারে কোঁকিয়ে উঠল, চেঁচাতে লাগলো, না না, না না, গাড়ি ছাড়বেন না, কক্ষনো না, আমি এখানেই নামবো, আমি এক্ষুনি নামবো, ওই ওই আমার বউ দাঁড়িয়ে আছে, আমার বউ। আর এই না বলতেই সব গেল গুলিয়ে। টনক নড়ল গার্ডের। গাড়ি সবার ঘাড় নাড়তে লাগলো আবার, তবে এবার উত্তর দক্ষিণ নয়, পূর্ব পশ্চিমে। গার্ড সাহেব আমার কানে ফিসফিস করে বললেন, না মশাই, আপনি যা ভাবছেন তা নয়, ফিটটির নয়, ভদ্রলোকের মস্তিষ্ক বিকৃতি ঘটেছে। তবে মনে হয় এটা হয়তো চিরস্থায়ী হবে না, টেম্পোরারি ইনস্যানিটিও হতে পারে এটা। সবার নিরুত্তর ঘাড় নাড়া দেখে বাধ্য হয়ে আমাকে পেছোতে হলো। কেবলরাম যে খাস নবিশ তাই জানি, কিন্তু তা বলে যে এত বড় খাসি আর এমন নভিস, তা আমার ধারণা ছিল না। বাঁচবার আস্ত সুযোগটাকে সে এমন খাস্ত করে দেবে আমি ভাবতেই পারিনি। তখন আমার একটা অনুযোগ শোনা যায়, তাহলে তার নতুন এক পরিস্থিতি। দেখুন মশাই, এই পরিস্থিতি কথাটার মানে আমি ঠিক জানি না। হ্যাঁ, তবে এটুকু জানি যে কোনো ঘটনার মধ্যে
পরিবেশ স্থিতি ব্যাপারটাকে বেশ ঘোরালো করে তোলে। শিলা যদি অকুস্থলে ওই সময় দাঁড়িয়ে না থাকতো, তাহলে হয়তো এই দুর্ঘটনাটা হতো না। আর শিলার কি তখন ওইভাবে ওখানে দাঁড়ানোটা উচিত হয়েছে? আপনিই বলুন। কোথায় তার থাকাটা উচিত ছিল বলুন তো? তো আমি বলি, ওই ধরুন তক্ষশিলায়। না, না, আমি তাকে এত দূরে যেতে বলছি না। রান্নাঘরে, গোয়ালঘরে, কি পুকুর ঘাটে যেতে পারত না? গৃহকর্মে ব্যস্ত থাকতে পারত নাকি? যাক, সেটা যা হবার হয়ে গেছে। ও নিয়ে এখন আর আলোচনা করে লাভ নেই। গার্ড তো গাড়ি ছেড়ে দিলেন, ক্যাবলা সমেত। ওর বাদ প্রতিবাদ চিৎকার-বিৎকারে কোনো কান না দিয়ে, কোনো কথা গ্রাহ্য না করেই। ক্যাবলা আরো খারাপ করল কি, চলন্ত গাড়ির থেকে লাফিয়ে পড়তে গিয়ে। তখন ওর সহযাত্রীরা ওকে পিছমোড়া করে বেঁধে ফেলল। ও, তা আপনি কোনো বাধা দিলেন না, বন্ধু হয়েও? আমি শুধাই। না, না, দিলাম না, সেটা ওর ভালোর জন্যেই। বাধা দিয়ে ওকে অবাঁধা রাখাটা কি ঠিক হতো? যদি লাফিয়ে পড়তে গিয়ে মারা পড়ে? আর তাছাড়া বাধা দিতে গেলেও ও কি শুনতো? আর সত্যি বলতে কি, আমার নিজের মনেও একটু সন্দেহ ছায়া যে না পড়েছিল তা নয়। এই গার্ডের ধারণাটা হয়তো একবারে ভুল নাও হতে পারে। ওটা একটা মানে টেম্পোরারি ইনসেনিটি হলেও তো হতে পারত। নইলে নিজের বউকে দেখে কি কেউ পাগল হয় মশাই? অমন করে ক্ষেপে ওঠে কখনো কেউ? আমি কোনো জবাব দিই না। পরশ্রী কাতরতার কথাই জানি, তার আত্মনেপথ্যে কি হয় সেটা আমার জানা নেই। যাই হোক, তারপর গাড়ি ছাড়ল। গাড়ির যাত্রী এর জন্যে একজনও না কমলেও লাগেজ বাড়ল একটা, ক্যাবলাই। একবারে বাঁধা-ছাঁদা হয়ে সে চলল। ভয়ে কামড়া সকলেই তার থেকে দূরে সরে রইলেন। সুদূর পরাহত হয়ে আমরা সবাই রইলাম। পরে স্টেশন এলো, কিন্তু ক্যাবলার জন্য এলো না। ক্যাবলার জন্য এলো অনেক পরে, এই লাইনের সেই জংশনে গিয়ে, যেখানে গাড়ি থামতেই অ্যাম্বুলেন্স এগিয়ে এলো। গার্ড সাহেব আগেই তার করে দিয়েছিলেন। ওই পিচমোড়া ক্যাবলাকে নিচে নামিয়ে প্যাকিং খুলে আর একটা মোড়কে পোড়া হলো। অ্যাম্বুলেন্সে খোলের ভেতরে পুড়ে তাকে নিয়ে গেল সেখানকার সদর হাসপাতালে। আমিও গেলাম। না, না, ও সেই অ্যাম্বুলেন্স চেপে নয়, আলাদা সাইকেল রিক্সায়, ওর পেছন পেছন। দেখতে গেলাম আর কি, কি হয়। তো হাসপাতালের ডাক্তার তাকে হাতে পেয়েই তার পা থেকে মাথা পর্যন্ত পরীক্ষা করলেন। মাথাটাই বিশেষ করে। ক্যাবলা যতই বলে, ডাক্তারবাবু, আমার কিন্তু কিছুই হয়নি। আমি শখ করে চেন টানতে গেছিলাম।" ডাক্তারবাবু ততই বিজ্ঞের হাসি হাসেন। আর বলেন, "না, না, আপনার কিচ্ছু হয়নি। সে কথাটা ঠিক। আর সেজন্য আপনি মোটেই চিন্তিত হবেন না। দিন কয়েক এখানে বিশ্রাম করলেই আপনি সেরে উঠবেন। আপনার কোনো চিন্তা নেই।" তো হাসপাতালে বিছানায় নিয়ে ক্যাবলাকে শুইয়ে দিল। আর তার মাথার কাছে লটকে দিল হাসপাতালি টিকিট। ক্যাবলা কাতর নেত্রে তাকিয়ে দেখতে লাগলো। দেখে টেকে অবশেষে আমায় বলল, "ভাই সনাতন, আমার একটা উপকার করো। আমার বউকে গিয়ে এই খবরটা অন্তত একবার দাও।" "ও, তা আপনি দিয়েছিলেন খবর?" "আলবাত। দেখুন, চিঠি দিয়েও জানাতে পারতাম। তা না করে আমি নিজেই গেছিলাম। কারণ? কারণ আর কি? সেই কারণটাকেই দেখবার জন্যে। কী কারণে এটা ঘটল সেইটাই গিয়ে দেখা কেবল। দেখুন, বইয়ের জন্য লোকে বিভাগী হয়, বনে যায়, রাজ্য হারায়, এসব শুনেছি। ত্রেতা যুগে লঙ্কাকাণ্ড ঘটেছিল তাও জানি। সনাতন কাহিনী বিবৃত হয়ে থাকে। কিন্তু বইয়ের জন্যে সাধ করে চেন টানে, আর চেন টেনে পাগল হয়, পাগল হয়ে হাসপাতালে যায়, তো কেমন সে বউ আমার দেখবার একটু শখ হলো। তাই গেলাম নিজেই। তো আমি সায় দিলাম, "হ্যাঁ, তা অবশ্য সখার কর্তব্য করেছেন। শখ মেটানো সখার কাজ, শখের কাজ।" হ্যাঁ, তারপরে ঘটনাটা শুনুন। তাড়াতাড়ি সারি। আমাকে তো আর পরের স্টেশনে নামতে হবে। হ্যাঁ, তারপর হলো কি, ক্যাবলার বউ এলো। কাঁদতে, কাঁদতে এলো। আমি নিয়ে এলাম। পরের দিন সকালে এসে আমরা পৌঁছলাম। ক্যাবলার খবর নিতেই জানলাম, সকালে উঠে সে সব্বাইকে বাপান্ত করেছে।
ডাক্তার, কম্পাউন্ডার, নার্স, ঝাড়ুদার, হাসপাতালে খাট, বিছানা, মায়ের ছারপোকা পর্যন্ত কারো ১৪ পুরুষের বাকি রাখেনি। সব্বাই মুণ্ডপাত করেছে। পাউরুটি ছুঁড়ে চায়ের পেয়ালা ভেঙে চেঁচিয়ে মেচিয়ে একবারে একাকার করেছে সকালে। তখন বন্ধু হয়ে মার্জনা চাইতে যায় ডাক্তারবাবুর কাছে। "ডাক্তারবাবু, কিছু যেন মনে করবেন না। উম আপনার কাছে আমরা মাপ চাইছি।" "না, না, মনে করবার কি আছে? এ রোগের তো এই লক্ষণ।" ডাক্তারবাবু জানান, "আসলে হয়েছে কি, সারা রাত একটু ঘুমোতে পারেনি কি না? শুয়ে এসে শুধু ছটপট করেছে। একটানা একটু ঘুমোতে পারলেই সেরে উঠত বেচারা। তো এবারের মতো হয়তো ফাঁড়াটা কেটেও যেত। কিন্তু ঘুমোতে পারলে তো।" "ও, তাহলে ঘুমোতে পারছে না বুঝি?" "না, না, একদম না। আসলে কি, ঘুম আনাই তো শক্ত এ রোগে। আর সেটাই হচ্ছে প্রাথমিক চিকিৎসা। তা যাক, আর কয়েকদিন দেখে আমরা ওকে রাঁচি পাঠিয়ে দেবো ঠিক করেছি। এখন আপাতত ওকে একটু অবজারভেশনে রাখা হয়েছে। এখানে তো আর সব সুবিধা নেই। এ রোগের চিকিৎসার উপযুক্ত ব্যবস্থা আছে কেবল রাঁচিতেই।" ক্যাবলার বউকে শেষ পর্যন্ত ফিরে আসতে হলো। হাসপাতালে রুগী ছাড়া তো কাউকে থাকতে দেয় না। তো শিলার অন্তর্ধানের পর আমি ক্যাবলার কানে কানে কথাটা জানালাম। মানে রোগের কথাটা। আর তার অবশ্যম্ভাবী চিকিৎসাটা কী। তো আমার ভয় ছিল, শুনে আবার বুঝি ও সকলের বাপান্তে শুরু করে চেঁচিয়ে মেচিয়ে একাকার করবে। কড়িকাঠ মাথায় তুলবে। আর হাসপাতালে কাউকে তো আস্ত রাখবে না। কিন্তু না, শুনতেই ও কেমন যেন মিইয়ে গেল। কিরকম যেন ফ্যাকাশে হয়ে গেল। একেবারে মড়ার মতন হয়ে শুয়ে পড়ল বিছানায়। তারপর অনেকক্ষণ পরে খুব করুণ স্বরে আমায় বলল, "তাহলে তোমরা আমাকে খরচা খাতায় লিখে রাখো। আমি আর ফিরব না এই জীবনে। এই যাত্রাই আমার শেষ যাত্রা। রাঁচি যে কেমন তা আমার বেশ জানা আছে। সেখানে গেলে সুস্থ মানুষও পাগল হয়ে যায়। পাগলামি দেখতে গিয়ে থেকে গেছে কত লোক। সেখানে যে যায় সে আর ফেরে না। আমায় যদি সেখানে পাঠায়, তাহলে জেনে রাখো আমার ১২টা বেজে গেছে।" বলেই সে পাশ ফিরে শুল। শুয়ে রইল মুখ ফিরিয়ে। আর একটা কথাও বলল না তারপর। তখন আমি শুধাই, "আচ্ছা, তারপর? তারপর কি হলো আপনার বন্ধুর?" হ্যাঁ, তারপর ক্যাবলা সত্যি একটা বুদ্ধিমানের মতো কাজ করল। সেই রাত্রেই পালালো সে সেখান থেকে। ট্রেনে দৌড় মারল। কিন্তু ট্রেনে নয়, পাছে ধরা পড়ে সেই ভয়ে রেলপথ ছেড়ে গাঁয়ের পথ ধরল সে। পায়ে হেঁটে ৮০-৮৫ মাইল রাস্তা ভেঙে বাড়ি এসে পৌঁছল। তার ৭ দিন পরে। প্রায় পাগলের মতোই অবস্থায়। ওহ! সে এক কাণ্ড মশাই! যাক, পৌঁছল তো বাড়ি। আমি হাঁপ ছাড়ি। পৌঁছতে একটু বিলম্ব হলো বটে, কিন্তু দেখুন, রাঁচিও তো আর যেতে হলো না। আর জরিমানাও দিতে হলো না। চেন টানার অর্থদণ্ডটা বেঁচে গেল। আর সেটা কি আর কম বাঁচোয়া? আর তাছাড়া ঘরের ছেলে ঘরে ফিরে এলো, সেটা তো আর কম লাভ নয় বলুন? হ্যাঁ, তা প্রায় আনা ৪ তার বেঁচে ছিল, সনাতন জানালেন। সে আমাকে হিসেব দিয়েছিল। ওর কাছে ছিল টাকা ৩০ সেটা খাওয়া-দাওয়ায় ব্যয় হয়েছিল তার হাঁটা পথে। তাতেও কুলোয়নি। তার হাতে ছিল একটা সোনার আংটি, সেটাও বেঁচেছিল। বেচতে হয়েছিল মোটামুটি ৳২০ মতো। অর্ধেক দামেই বেচতে হয়েছিল রাস্তাতেই। তা এইসব পথ খরচা মিটিয়ে মোট ৳৪৯ আনা বেরিয়ে গেছিল এতেই। শেষ পর্যন্ত আনা ৪ পড়েছিল ওর পকেটে। সেটাই নেট লাভ। বন্ধু, আজকের গল্প তাহলে এখানেই শেষ হলো। যদি গল্প পাঠ আপনার ভালো লেগে থাকে, তবে ভালো লাগাটুকু সঙ্গে নিয়েই আবার আসবেন। এই আসর তো আপনাদেরই জন্য। আপনাদের দুটো কথা, দুটো অনুভূতি আর আপনাদের ভালোবাসাই আমাকে পরের গল্পের পথ দেখায়। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে পরের গল্পে। নমস্কার।